যৌনকর্মী বেপরোয়া প্রেমিকা, কলকাতার প্রথম মহিলা মস্তান নির্মলা দাসী। কুসুম কুসুম বাঙালি মেয়েদের আখ্যান এক লহমায় চুরমার হয়ে যায় শান্তির জীবনের গল্প শুনলে। যদিও এই চুরমার হয়ে অন্ধকারে মিশে যায় যে মেয়েদের দল, শান্তি তাদের দলের হয়েও ঠিক তাদের মতো নয়। আবার তার জীবনের স্বতন্ত্র আখ্যান তার নিজের হাতেই লেখা। ভাগ্যদেবী নিজ ইচ্ছায় হুবহু লিখে যেতে পারেননি তার জীবনের গল্প। শান্তি লিখে রেখে গেছে নিজের নাম অথবা দুর্নাম অথবা এক গভীর রহস্য। যদিও লালবাজারের হিস্ট্রি শিট তাকে দ্বিধাহীনভাবে মস্তান বলেই আখ্যা দেয়। দ্য বেঙ্গল গভর্নমেন্ট গুন্ডা অ্যাক্ট অনুযায়ী শান্তি ওরফে নির্মলা দাসী কলকাতার প্রথম সারির মহিলা মস্তান। 40-এর দশকে পুলিশের খাতায় নাম তোলা এক গড মাদার, পেশায় বার বনিতা এবং আর্মস ডিলার, আর এক বেপরোয়া প্রেমিকাও। পুলিশের হিস্ট্রি শিট অনুযায়ী 1954 সাল পর্যন্ত মধ্য কলকাতায় বেপরোয়া অভিযান চালিয়েছে শান্তি আর শান্তির প্রেমিক শৈলেন। দ্য গুন্ডাস টুয়ার্ডস আ রিকনস্ট্রাকশন অফ ক্যালকাটা আন্ডারওয়ার্ল্ড বইতে অধ্যাপক সুরঞ্জন দাস একটি জরুরি বিষয়ে আলোকপাত করেছেন। বেঙ্গল গভর্নমেন্ট গুন্ডা অ্যাক্ট 1926 লাগু হওয়ার পর মস্তান, রাজনৈতিক কর্মী, ছেঁতো দুষ্কৃতী সকলেই এই আইন অনুযায়ী প্রশাসনের চোখে আখ্যা পেয়েছে গুন্ডার। 40-এর দশকে মহিলা ডন হিসেবে নাম পাওয়া যাচ্ছে আমাদের এই নির্মলা দাসীরই। তার দুষ্কর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অস্ত্র। নির্মলা দাসী ওরফে শান্তি আদতে মেদিনীপুরের মেয়ে। 1928 সালে জন্ম। নির্মলা দেবীর বাবা কলকাতা শহরের মোটর মেকানিক হিসেবে কাজ করতেন। মাত্র 16 বছর বয়সী বাবাকে হারান তিনি। 1944 সালের মেদিনীপুরে বাবাকে হারিয়ে গোটা সংসার যেন তার খাদের কিনারে এসে দাঁড়ায়। গ্রামেরই এক প্রতিবেশী কলকাতায় বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে আসেন নির্মলা দেবীর মায়ের কাছে। এর চেয়ে স্বস্তির প্রস্তাব আর কিছু তো হতে পারে না ভেবে রাজি হয়ে যান তার মা। গ্রামের ওই প্রতিবেশীর হাত ধরেই কলকাতা শহরে পা নির্মলা দেবীর। কিন্তু কোথায় বিয়ে? কিছুদিন পরেই নির্মলা দেবী বুঝতে পারলেন বিয়ের নাম করে শহরের এক বেশ্যালয়ে তাকে বিক্রি করে গেছেন ওই প্রতিবেশী। আহিরিটোলার কাছে এক বেশ্যালয়। এই কাহিনী দুর্ভাগ্যজনক হলেও খুব ব্যতিক্রমী কিন্তু কিছু নয়। এরকম আচ্ছার ঘটে। সেই সময় এমন ঘটনা আচ্ছারই ঘটতো, আজকালও তো ঘটে। শহরের অন্ধকার জগতে এমন বহু লোক ছড়িয়েছিল যারা নারী পাচারকারী হিসেবেই পরিচিত ছিল। কত শত নির্মলা দেবীদের তারাই পৌঁছে দিত বেশ্যালয়ের দুয়ারে। বেশ্যাবৃত্তিতে নাম লেখানো সেই সব হতভাগিনীদের নাম কেউ মনে রাখেনি কখনো, কিন্তু নির্মলা দাসী ছিল ব্যতিক্রমী। বেশ্যার পরিচয় ছাপিয়ে সে কার্যত ত্রাস হয়ে ওঠে কলকাতা পুলিশের কাছে। ভদ্রবৃত্তের বুকে কাঁপন ধরিয়ে দেয়। যে সময়টা জুড়ে নির্মলা দাসীর উত্থান, সেই সময় শহর কলকাতার পাতালপুরী শাসন করছেন গোপাল পাঠা। বলতে গিয়ে গর্ববোধ হলো নামটা। আরেকবার বলি, গোপাল পাঠা ওরফে গোপাল মুখার্জি, ভানু বোস, রাম চ্যাটার্জিরা। রাজনৈতিক মদত এই সশস্ত্র গ্যাংগুলিকে এক প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল সংগঠিত পাতালপুরী। সেই সময় আগেই বলেছি, অস্ত্র ছিল সহজলভ্য। স্বপ্নভঙ্গের এক প্রলম্বিত অধ্যায় ছিল সেই সময় জুড়ে। হাতকাটা স্বাধীনতা এসেছে বাংলায়, চুরমার অর্থনীতি, অসংখ্য ছোট বড় গ্যাং গজিয়ে উঠেছে। তেমনি এক গ্যাংয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠল নির্মলার। কিন্তু এই সশস্ত্র দলটি কি ডাকাত দল? 4 কিংবা 5-এর দশকে হামেশাই দেখা যাচ্ছে এমন দল ইতস্তত গজিয়ে উঠছে। নির্মলা কি তেমন কোনো ডাকাত দলেরই গডমাদার? পুলিশের খাতায় তার নামে কোনো ডাকাতির ঘটনার উল্লেখ কিন্তু নেই, যদিও অস্ত্র পাচারের অভিযোগ কিন্তু রয়েছে। তবে নির্মলা কি কোনো চরমপন্থী বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন? তার প্রেমিক শৈলেনশীল আসলে কি চরমপন্থায় বিশ্বাস রাখা কোনো যুবক, নাকি খতরনাক ক্রিমিনাল? এত অস্ত্র নিয়ে সে কোথায় কার কাছে যেত নিয়ম করে? কেন পুলিশ দিনের পর দিন শৈলেন আর নির্মলার খোঁজে হন্যে হয়েছে? পুলিশের খাতায় উল্লেখ আছে 1952-র একটি ঘটনার কথা। বহুদিন ধরে তককে তককে থেকে নির্মলা দেবীর গাড়ির পিছু নেয় পুলিশ। ব্যক্তিগত গাড়ি নয়, ভাড়ার ট্যাক্সি। পুলিশের বহুদিন ধরেই নজর ছিল নির্মলা দেবীর গতিবিধির ওপর। বেশ্যাবৃত্তির আড়ালে যে সে আরও বড় কোনো দুষ্কর্মের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পুলিশের টিকটিকিদের কাছে, মানে কোচরদের কাছে আগে থেকেই ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল লালবাজার। এইবার বেশ প্রস্তুতি নিয়েই মসজিদ বাড়ি স্ট্রিট থেকে রওনা হওয়া নির্মলার পিছু নিল পুলিশ। নির্মলার গাড়িতে সেদিন আরো 2 যুবক, একজন নিঃসন্দেহে শৈলেন, আরেকজন ট্যাক্সি ট্রাফিক সিগন্যালে দাঁড়াতেই ঘিরে ফেলে পুলিশ। পালাতে গিয়েও পালাতে পারে না নির্মলা। তার হাতে তখন আগ্নেয়াস্ত্র। আর তার প্রেমিক শৈলেনের সঙ্গে আরেক দুষ্কৃতী শেখ ইসমাইল। এটুকুতেই শেষ নয়,
পুলিশের সন্দেহ আগে থেকেই ছিল, তাই তদন্তকারী অফিসাররা ট্যাক্সির ডিকি খুলতেই পেয়ে গেলেন আসল জিনিস, অত্যাধুনিক অস্ত্রের বিপুল সম্ভার। এই এত অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল নির্মলা? কি উদ্দেশ্য ছিল তার? ডাকাতি? অন্য দলকে অস্ত্র সরবরাহ? আর্মস ডিলার ছিল গডমাদার নির্মলা? নাকি স্বাধীনতার স্বপ্নভঙ্গের পর নানা দিশায় ছড়িয়ে যাওয়া রাজনৈতিক দলের অংশ, যারা বিশ্বাস করত প্রকৃত স্বাধীনতা আসেনি, আরেকটা লড়াই লড়তে হবে? কি সেই পথ? সে সম্পর্কে স্পষ্ট ধারণা সবার ছিল না, কিন্তু বিশ্বাস ছিল বদ্ধমূল যে লড়াই হবে সশস্ত্র পথেই। সত্যিই কি ছিলেন নির্মলা দাসী? বেশ্যা পরিচয়ের অন্তরালের মহিলাকে নিয়ে এই রহস্য এতদিন পরও কিন্তু থেকেই যায়। আহিরিটোলার যে বেশ্যাপল্লীতে নির্মলা গ্রাম থেকে এসে উঠেছিলেন, পরে সেই পাড়া ছেড়ে দেয় তিনি, উঠে আসে মসজিদ বাড়ি লেনে। সবই সেই শৈলেনকে ভালোবেসে। আসলে নির্মলা সম্পর্কে অস্ত্র যোগ ছাড়া অন্য কোনো দুষ্কর্মের কিন্তু উল্লেখ পাওয়া যায় না। অথচ লালবাজারের হিস্ট্রি শিটে 40-এর দশকের দুর্দান্ত সব মস্তানদের মাঝে জলজল করছে একটি মহিলা মস্তানের নাম, নির্মলা দাসী। আর এখানেই তাকে ঘিরে যাবতীয় উৎসাহ এবং একই প্রসঙ্গে প্রবল ধন্দ। এবার পুলিশ প্রশাসনের সরকারি বয়ান ছেড়ে আসা যাক অন্য একটা আখ্যানে, যে আখ্যানের সঙ্গে জড়িয়ে আছেন কলকাতার বারাঙ্গনারা। অন্ধকার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। গবেষক লেখক সন্দীপ বন্দ্যোপাধ্যায় তার অক্ষরমালায় বারবণিতা বইতে স্বাধীনতা সংগ্রামে বাংলার বিপ্লবীদের সহায়ক হিসেবে কলকাতার বারবণিতাদের প্রসঙ্গ উল্লেখ করেছেন। সেই ইতিহাস স্বর্ণাক্ষরে করে লেখা নেই। 1922 সালের অসহযোগ আন্দোলনে সারা দেশের সঙ্গে বাংলায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন বারবণিতারা। মেদিনীপুরে কলকাতায় আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় নেমে অর্থ সংগ্রহ করেছেন তারা। তারও বহু আগে 1907-এ কলকাতায় ব্রিটিশের রক্তচক্ষু উপেক্ষা করে বিডন স্কোয়ারে যেবার জমায়েত হন বিপ্লবী যুবকরা, সেই সময় ব্রিটিশরা এক কালা আইন জারি করেছিল, সন্ধ্যার পর জমায়েত করা যাবে না। সেই আইনের বিরোধিতা করেই বিডন স্কোয়ারে যখন বিপ্লবীরা জমায়েত করেন, তা ভাঙতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। তুমুল লাঠিচার্জ শুরু হয়। বিপ্লবীরাও প্রতিরোধ গড়ে তোলেন সাধ্য মতন। এমন সময় দেখা যায় আশপাশের ছাদের থেকে পুলিশকে লক্ষ্য করে শুরু হয়েছে প্রবল ইট বৃষ্টি। কোনো মধ্যবিত্ত ভদ্রবিত্ত নয়, বরং চিৎপুরের বারবণিতাদের সংগঠিত আক্রমণে সেদিন পিছু উঠেছিল ব্রিটিশ পুলিশ। ভাবুন। তাই সমাজের সকল বারবণিতাদের আমার এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা। সেই দিন বিপ্লবীদের সহায়তা করতে শহরের কোনো ভদ্রবিত্ত কিন্তু এগিয়ে আসেননি। আমাদের মতো এসেছিল ওই মহিলারাই, যাকে আমরা অভদ্র বলি। কিন্তু আমার কথা অনুযায়ী স্বামীজি তো আগেই উল্লেখ করে গেছেন, তারাই হলো এই সমাজের কিডনি। পরবর্তীকালে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ডাকে বন্যা ত্রাণে অংশ নেন কলকাতার বারবণিতারা। আবারও চমক, আবারও ভেবে দেখুন। বিপুল সংখ্যক শাড়ি ও অর্থ সাহায্য নিয়ে তারা যখন রাজাবাজার সায়েন্স কলেজে পৌঁছন, তখন প্রফুল্লচন্দ্র তার অফিস ঘরে বসে থাকে। বারবণিতাদের দেখেই বলে ওঠেন, এসো এসো মা লক্ষ্মীরা এসো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সেই মধুর সম্ভাষণে আপ্লুত হয়েছিল বারাঙ্গনারা। যদিও মাতৃমুক্তিপণে বারবণিতাদের অংশগ্রহণ মোটেই ভালো চোখে নেননি তৎকালীন বাঙালি সমাজ। বহু পত্রপত্রিকায় সেদিন সমালোচনার ঝড় উঠেছিল। যদিও এরপরেও স্বাধীনতা যুদ্ধে বারবণিতাদের অংশগ্রহণ থেমে থাকেনি। বারবণিতাদের নিয়ে আন্দোলন সংগঠিত করেছিলেন খোদ চিত্তরঞ্জন দাস। তারকেশ্বরের মহন্তর ব্যভিচারের বিরুদ্ধে এবং আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন কলকাতা তথা বাংলার বারবণিতারা। 1922 সালে ভয়াবহ বন্যায় অর্থ সাহায্যে এগিয়ে আসেন কলকাতার বারবণিতারা। পাড়ায় পাড়ায় পতিতা সমিতি তৈরি করে বিপুল অর্থ সাহায্য করেন তারা। এদের অংশগ্রহণ এক শ্রেণীর বাঙালি নেতা ও নাগরিকদের পছন্দ না হলেও মহাত্মা গান্ধী থেকে চিত্তরঞ্জন দাস কিংবা প্রফুল্লচন্দ্র রায় সকলেই এই গোষ্ঠীকে স্বাধীনতার লড়াইয়ে সামিল করেছিলেন। আরও একটা দিক ছিল, বিপ্লবীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও বারাঙ্গনাদের কিন্তু ভূমিকা ছিল উজ্জ্বল। অল্পবয়সী বিপ্লবীদের সঙ্গে অনেক সময় প্রেমের বন্ধনে জড়িয়ে পড়তেন এবং পাড়ার বহু কম বয়সী মেয়ে পরিতাপল্লী থেকে বেরিয়ে গিয়ে কেউ কেউ পেতেছিলেন সংসার, কেউ বা উপেক্ষিতই থেকে গেছেন। আক্ষেপের বিষয় একটাই, বাংলা স্বাধীনতা আন্দোলনে যেসব মহিলাদের উল্লেখ রয়েছে তাদের স্থান এই বারাঙ্গনারা নিশ্চিতভাবেই পাননি। কলকাতার পাতালপুরি আর কিছু মুখে মুখে ফেরা গল্পে আবছা হয়েই বেঁচে রয়েছেন তারা। বারাঙ্গনাদের আন্দোলনে সামিল করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন, নির্মলা, এদেরই কেউ কিনা একথা কিন্তু স্পষ্ট করে জানা যায়নি। তবে তার অস্ত্র কারবারের বহর দেখে মনে হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্মলার সঙ্গে চরমপন্থায় আস্থা রাখা মানুষজনের একটা কানেকশন ছিল। কলকাতার প্রথম সংগঠিত আন্ডারওয়ার্ল্ডের কাছে অস্ত্রের একটা বড় সম্ভার এসে পৌঁছেছিল রাজনৈতিক সূত্রেই। পরে আরও নানান সূত্রে অস্ত্র রমরমা হয় শহরে। অস্ত্র পাচার করার ক্ষেত্রে
বেশ্যালয়গুলির একটা বড় ভূমিকা ছিল। বিপ্লবী যুগ, 42-এর ভারত ছাড়ো আন্দোলন কিংবা 46-এর দাঙ্গার পর বেশ্যালয়গুলির অস্ত্র যোগ সন্দেহে তালিকা থেকে মুক্ত হয়ে একেবারে নিঃসন্দেহভাবেই দুষ্কৃতীদের হাতে ধরা পড়েই গেল। দাঙ্গায় বারবণিতাদের যোগদান নিয়ে তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না ঠিকই, কিন্তু 42 সালের ভারত ছাড়ো আন্দোলনে বউবাজারের বারবণিতারা যোগ দিয়েছিলেন একথা প্রমাণ্য। দেশপ্রেম তো ছিলই, ছিল আরও এক বড় কারণ। গল্প শোনা যায় মার্কিন নিগ্রো সেনারা এইসব বেশ্যালয়গুলিতে যেত। যৌনকর্মের নামে প্রবল পাশবিক নিগ্রহের মুখে পড়ে এই গরিব বাঙালি বারবণিতারা। অভাবের কারণে তারা এই প্রফেশনে যেতে বাধ্য হয়, কিন্তু সবাই কিন্তু স্বভাবে যান না। তাই আমাদের দেখার নজরিয়াটাও একটু বদলানো দরকার। ভারত ছাড়ো আন্দোলন তাদের কাছে ছিল সব ধরনের শোষণ থেকে মুক্তির একমাত্র রাস্তা। কলকাতা সেদিন অচল হয়ে গিয়েছিল সশস্ত্র হুঙ্কারে। সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বশ্রেণী, সর্ববর্গের মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন এক হয়ে। জাতীয় কংগ্রেসের ডাকা আন্দোলন রূপ পায় প্রকৃত গণপ্রতিরোধের। নির্মলা দাসীর জীবনের রহস্যে মোড়া কুহকগুলির মধ্যে এই সবেরই উত্তরাধিকার ছিল কিনা কে জানে, আর কেই বা বলবে আজ। লালবাজারের হিস্ট্রি শিটে নির্মলা দাসীর নম্বর CRO HS 29317 অফ 1952। নির্মলা ও তার প্রেমিক শৈলেন পুলিশের জালে শেষবারের মতো ধরা পড়ে 1954 সালে। পুলিশ যখন তাদের ঘিরে ফেলে, শেষ মুহূর্তেও পুলিশের জাল ভেঙে বেরোতে চেষ্টা করেছিল দুজন। চাকু, পিস্তল, ড্যাগার নিয়ে পাল্টা আক্রমণ করেছিল পুলিশকে। এতটাই আক্রমণাত্মক ছিল এই দুষ্কৃতী প্রেমিক যুগল যে নির্মলার হাতে থাকা পিস্তলের গুলি যখন ফুরিয়ে যায়, প্রেমিকাকে অস্ত্র জুগিয়ে দিতে হাওয়ায় ডেগার ছুড়ে দেয় শৈলেন, অনেকটা ফ্লাইং সসারের মতো। শৈলেনের ছোড়া সেই ডেগার দিয়েই খণ্ডযুদ্ধ চালিয়ে দেয় নির্মলা দেবী। লালবাজারের খাতায় সেই শেষ উল্লেখ নির্মলার। তারপর আর নেই কোনো ঠিকানা। শুধু শহরের অন্ধকার জগতের হাল হদিশ করতে গিয়ে বহু পুরুষ মস্তানের মধ্যেও জল জল করতে থাকে মস্তান নির্মলা দাসীর নাম। এই চ্যানেলের তরফ থেকে এই ভিডিওটি আমি নির্মলা দাসীকে উৎসর্গ করলাম। কিছুটা প্রকাশ্য, বাকিটা অনন্ত রহস্য। লিখছেন এই অসাধারণ প্রতিবেদনটি শ্রদ্ধেয় শ্রী সৌরভ গুহ মহাশয়, আর ফেসবুকে পোস্ট করেছেন শ্রদ্ধেয় শ্রী বাপ্পাদিত্য সিনহা মহাশয়। এই ভিডিও ক্রেডিট আমি তাদের দুজনকে দেব। ফেসবুককে অনেক আন্তরিক ধন্যবাদ জানাবো, সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ একান্তভাবে জানাবো আপনাদেরকে যারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনছেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে দেরি না করে কমেন্টই করুন। আর অবশ্যই নিজে জেনেছেন অন্যকেও এই ইনফরমেশনটা জানতে সাহায্য করার জন্য আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করে দিন এখনই। আর এই ধরনের রেগুলার ভিডিও পেতে জানেন তো কি করতে হবে, সবসময় করেন। আপনাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেলের আর কিচ্ছু নেই, শুধু আপনাদের ভালোবাসাটা এই চ্যানেলের সম্বল। তাই প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে ভিডিও করি, কোনো রকম কোনো ইকুইপমেন্টস টুল এখনো পর্যন্ত নেই এই চ্যানেলের, শুধুমাত্র আপনাদের ভালোবাসা ছাড়া। আর এই ভালোবাসাটাই সম্বল, ভালোবাসা নিয়েই এই ভিডিওগুলো বানাই। তাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে প্লিজ বরাবরের মতো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে, এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 তারা এক্ষুনি আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।